ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক সেই অর্থে কবে প্রকৃতপক্ষে একটি বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারবে? পুরো সমাজকে এই বিশ্ববিদ্যালয় বদলে দিয়েছে বহুবার, একবার না। আমি যদি ভিসি হতাম তাহলে সবার প্রথমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি ধূমপান মুক্ত ক্যাম্পাসে ওয়েলকাম, আপনি দেখছেন ডিউ টিভি। তবে শুধু দেখলেই হবে না, ভাবতেও হবে। আচ্ছা ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কোনটি? মাউন্ট এভারেস্ট জয় করা, পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠা করা, নাকি পুরো সেমিস্টারের সিলেবাস পরীক্ষার আগের রাতে কভার করে পরীক্ষায় বসা? আচ্ছা, আপনাদের ভাবনার সাথে আমার ভাবনাটা মিলিয়ে নিন। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করা। আমার ভাবনার সাথে আপনি দ্বিমত করতেই পারেন, তবে আমার ভাবনার পেছনে আমার যুক্তি হলো, যেই পরিমাণ দায়িত্ব এবং প্রত্যাশার চাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সামলাতে হয়, তা এটিকে কঠিনতম কাজের স্বীকৃতি এনে দেওয়ার জন্য যথেষ্ট। এবং বর্তমানে যিনি এই কঠিনতম কাজের সাথে নিযুক্ত আছেন, তিনি আজ আমাদের মাঝে উপস্থিত। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান, এবং একই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন তারা, যাদের জন্য মাননীয় উপাচার্যের নিরলস পরিশ্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনাদের প্রত্যেকে আমাদের আজকের আয়োজনে স্বাগত। স্যার, শুরুতে আপনার কাছে যেটি জানতে চাইব সেটি হলো, এই যে আমার কঠিনতম কাজের ধারণা, সে আমার ধারণার সাথে আপনি একমত কিনা, এবং কঠিনতম না হলেও কঠিন তো বটে, এই কঠিন কাজের জার্নিটা আপনি কিরকম উপভোগ করছেন? কোনো সন্দেহ নেই যে এটি একটি বড় মাপের চ্যালেঞ্জিং কাজ, কোনো সন্দেহ নেই। মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বজনতার বিশ্ববিদ্যালয়, সবাই এর উপরে আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, দাবি থাকে, এবং আমরা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সেটি যদ্দূর সম্ভব আমাদের পক্ষে, আমাদের সীমিত সামর্থ্যে এটি আমরা সবসময় এই ব্যাপারে সজাগ থাকি। কঠিন কাজ, কিন্তু এটিকে একটি জাতীয় দায়িত্ব মনে করি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারাটা যে কোনো মানুষের জীবনে একটি বড় সুযোগও। সুতরাং চ্যালেঞ্জও আছে, সুযোগ আছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আপনার দায়িত্ব গ্রহণের শুরুতে আমরা বেশ কয়েকটি বিষয়ে আপনাকে প্রতিশ্রুতি দিতে দেখেছি। তার মধ্যে অন্যতম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের সমাধান। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে আমরা বিভিন্ন উদ্যোগ নিতে দেখেছি, কিন্তু বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অবকাঠামোতে আমাদের এই আবাসন সংকট পুরোপুরি কাটিয়ে ওঠা কতটুকু সম্ভব, এবং সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার সক্ষমতাই বা আমাদের কতটুকু? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আবাসিক সমস্যার সমাধান এটা রাতারাতি করা সম্ভব না, কিন্তু এটি আমাদের একদম অগ্রাধিকারের তালিকায় প্রথম দিকে আছে। আমরা কিছু উদ্যোগ নিয়েছি। আমরা প্রথমত হচ্ছে যে আমরা সরকারের কাছে আমাদের বেশ কিছু বড় প্রকল্প এখন আছে। আমরা আমাদের অর্থ বিভাগ থেকে প্রায় ২৮০০ কোটি টাকার মতো মোটামুটি একটি অঙ্গীকার পেয়েছি। এখন সেটি ধীরে ধীরে আমাদের অর্থনৈতিক পরিষদের চূড়ান্ত পর্যায়ে যাবে, এটাকে একনেক বলে। তো সেটি যদি হয়, তাতে প্রায় ৩-৪টি হল ওই পরিকল্পনার আওতায় করা সম্ভব। আমরা চীন সরকারের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি, এবং এখন সেটি আমাদের ইআরডির মাধ্যমে চীন সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে। তাতে একটি অন্তত, বিশেষ করে আমাদের মেয়েদের জন্য এই হল সংকটটা খুব তীব্র আকার ধারণ করেছে। আমাদের অর্ধেক এখন ছাত্রছাত্রীদের মধ্যে মেয়ে, এবং তাদের জন্য আমরা কতটুকু করতে পারি সেটি আমাদের জন্য সবচেয়ে বড় এখন ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং চ্যালেঞ্জ সবই একসাথে। সুতরাং উদ্যোগ কিছু নেওয়া হচ্ছে। আমাদের সীমিত সামর্থ্যে এটিকে পূর্ণ শতভাগ এই আবাসন ব্যবস্থা করে এটাকে আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করাটা এখনও আমার মনে হয় যে এই মুহূর্তে এই সম্ভাবনা এখনও ক্ষীণ, কিন্তু আমরা একটা বড় মাপের সমস্যার সমাধান করতে পারবো যদি এই উদ্যোগগুলি সফল হয়। তার মধ্যে আশা করছি যে আগামী বছরের মধ্যেই কিছু একদম দৃশ্যমান কিছু অগ্রগতি আমরা করতে পারবো। বিশেষ করে ইতিমধ্যে আমরা যা করেছি সেটি হচ্ছে কিছু বিশেষ বরাদ্দ দিয়ে অন্তত প্রাথমিকভাবে, বিশেষ করে মেয়েদের হলগুলোর জন্য আমরা কিছু বাঙ্ক বেড সহ কিছু বিশেষ ব্যবস্থা, অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা করেছি। তাতে প্রায় ৩০০-৩৫০-র মতো এডিশনাল সিটের ব্যবস্থা করা গেছে। আর এটা যেটা আপনারা সবাই জানেন যে আমরা চেষ্টা করছি হলে মোটামুটি শৃঙ্খলা ফিরিয়ে আনতে, যাতে সবাই অন্তত ন্যায্যতার ভিত্তিতে যদি সিট বরাদ্দ হয়, যেটা এখন করা সম্ভব হচ্ছে, তাতে এমনিতেই এই সমস্যার কিছুটা সমাধান হবে। স্যার, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পর্যাপ্ত ক্লাসরুমের অভাব। আর সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ক্লাস করতে যেতে হয় কলা ভবনে, এবং এই চিত্র বহু বিভাগেরই, খোদ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগেরই একই চিত্র। সো স্যার, এই বিদ্যমানী সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় আসলে কি ভাবছে? এটিও
একটি অত্যন্ত বাস্তব সমস্যা এবং আমরা সেটি পুরোপুরি স্বীকার করি। আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু করা সম্ভব, আমার একটা অবকাঠামোগত একটা বড় মাপের সীমাবদ্ধতা আছে, এটা পরিষ্কার কথা। এবং এগুলো যে রাতারাতি কোনো সমাধান আছে তাও না, কিন্তু অ্যাটলিস্ট নিজেদের মধ্যে আলাপ করে, অনুষদগুলোর মধ্যে আলাপ করে কিছুটা যৌক্তিকভাবে বিন্যাসটা ঠিক করে যদ্দূর করা সম্ভব সেটি করার চেষ্টা করা হচ্ছে। বেশ কিছু স্পন্সর্ড আমরা রুমস এবং প্রজেক্টসের আওতায় কিছু এডিশনাল রুম তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আজকেও যেমন আমাদের একটু আগেই আমরা শুরু করার সময় আমাদের ডিন মহোদয় বলছিলেন সামাজিক বিজ্ঞানে যে তিনি আরেকটি বিভাগের, উন্নয়ন অধ্যয়ন বিভাগের কিছু সমস্যার সমাধান করেছেন পারস্পরিক আলোচনার ভিত্তিতে। তো আমার মনে হয় যে বড় মাপের অবকাঠামোগত কাজগুলো, কারণ আমাদের প্রায় 4টা নতুন বিল্ডিং হবার সম্ভাবনা আমাদের এই বড় প্রকল্পটা যদি হয়, এবং সেটা আমরা খুবই আশাবাদী, একটু কঠিন স্তরটা পার হয়েছে, আমরা অর্থ বিভাগের সম্মতি পেয়েছি, সেটি হলেও কিছু নতুন অবকাঠামো হবে। এবং এর বাইরেও আমরা এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আওতায়, এবং আমাদের ইউজিসির সাথে 2টা প্রকল্প হচ্ছে, তাতেও কিছু নতুন রুমের ব্যবস্থা আছে। তো সার্বিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন আমাদের যে পরিমাণ চাহিদা তা পুরোপুরি হয়তো মিটবে না, কিন্তু একটা যৌক্তিক পরিমাণে যাবে বলে আমরা এখনো আশা করি। স্যার, সেই পাকিস্তান আমল থেকে শুরু করে প্রতিটা সময়ই ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রযন্ত্র তার নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে। অন্যভাবে বলতে গেলে শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রযন্ত্র বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কেও নিজ স্বার্থের জন্য রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভরশীল থাকতে হয়েছে, অনেকটা বাধ্য হয়েই। আমরা জানি অর্থনৈতিক মুক্তি স্বাধীনতার পূর্ব শর্ত। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক মুক্তি নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি? প্রথমত আমাদের যে 73-এর অধ্যাদেশ যা আছে তাতে আমাদের একরকম স্বাধীনতার কিছুটা রক্ষা কবচ আছে। এখন এই রক্ষা কবচ আমরা কোনো সময় খুব ভালোভাবে ব্যবহার করতে পেরেছি, কোনো সময় রাজনৈতিক বিভাজন এবং রাজনৈতিক তীব্র হস্তক্ষেপের কারণে সেটা করতে পারিনি। এই সমস্যার প্রধান যেটি এই কারণ, সেটি হচ্ছে আমাদের মূলত অতি রাজনীতিকরণের যে প্রবণতা। আমাদের অনেক প্রতিষ্ঠানকেই এই রাজনৈতিক বিভাজন এবং অপরাজনীতি ক্ষতিগ্রস্ত করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কেও করেছে। কিন্তু অনেক ভালো উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, যে এর বাইরে যেও আমরা ভালো ভালো কাজ করেছি। অতএব আমি পুরোপুরি এখনও আশাবাদী। আমরা যেটি করতে চাই সেটি হচ্ছে যে এটি যেহেতু চূড়ান্ত বিচারে সর্বজনতার বিশ্ববিদ্যালয়, আমরা আসলে সরকারের উপর আমাদের কিছুটা নির্ভরশীলতা বা দাবি থাকবে আর্থিক খাতে, কারণ রিসোর্সটা ওখান থেকে আসতে হবে। আবার এট দি সেম টাইম আমাদের অ্যালামনাই, আমাদের সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যতই আমরা সম্পর্ক তৈরি করব, রিসোর্স জেনারেশনটা তখন আমাদের আর কি সহজ হবে, এবং এই ক্ষেত্রে আমাদের ছাত্ররা আমাদের অ্যাম্বাসেডার হিসেবে কাজ করতে পারে। এরকম কিছু উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে। বাংলাদেশের অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু বড় প্রতিষ্ঠান আছে যেগুলো রিসোর্স মোবিলাইজেশনে তুলনামূলকভাবে বেশি সফল হয়েছে। তো ভালো উদাহরণ আমাদের মধ্যেও আছে। তো এটা একদম সত্যি কথা যেটা আপনি বললেন, যে আমাদের আর্থিক সক্ষমতা বাড়লে তুলনামূলকভাবে এই ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ কমে আসবে, এটি সত্যি। এবং সেটি করার ভালো উদাহরণ এখনও আমরা আগেও ছিল, আমরা এখনই সেটি তৈরি করার চেষ্টা করছি। তো আমরা যদি ছাত্রদেরকে নিয়ে, সমাজকে নিয়ে একসাথে চলতে পারি, আমাদের এই ধরনের প্রভাব কমে আসবে। আমি এটা নিয়ে পুরোপুরি আশাবাদী। থ্যাংক ইউ স্যার। স্যার, সম্প্রতি আপনি আপনার এক সাক্ষাৎকারে বলেছেন বিশ্ববিদ্যালয় হলো মৌলিক জ্ঞান তৈরির জায়গা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা ঠিক যেন তার বিপরীত। বিসিএস মুখী এই শিক্ষার্থীদের জ্ঞান চর্চা, জ্ঞান সৃষ্টি ও গবেষণার দিকে উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কি কোনো উদ্যোগ গ্রহণ করা হবে বিশেষভাবে? বড় দাগে যেটি আপনি বললেন তার মধ্যে কিছুটা সত্যতা আছে, কোনো সন্দেহ নেই, এবং এগুলি নিয়ে অস্বীকার করার কোনো কারণ নেই। আমাদের পড়াশোনা অনেক ক্ষেত্রেই চাকরিমুখী হয়ে যাচ্ছে, এবং বিসিএস যেহেতু তুলনামূলকভাবে এখন চাকরিতে সবচেয়ে কম্পিটিটিভ সুযোগ সুবিধা যেহেতু বেশি, সেই জন্য এই বিষয়টা হচ্ছে। কিন্তু আপনি এর মধ্যে হয়তো দেখবেন যে আমরা আমাদের লাইব্রেরিতেও কিছুটা সংস্কার আনার চেষ্টা করছি। তুলনামূলকভাবে এখন সেই প্রবণতা ধীরে ধীরে কমে আসবে। দুটো ব্যাপার বলা দরকার: বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদন করবে, বিতরণ করবে এবং চর্চা করতে থাকবে। চাকরি দেবার বিষয়টা ভোকেশনাল একটা রেসপন্সিবিলিটি বিশ্ববিদ্যালয়ের থাকে, কিন্তু এটাই বিশ্ববিদ্যালয় পরিচালনার একমাত্র উদ্দেশ্য না, এটা কিন্তু বুঝতে হবে। বিশ্ববিদ্যালয় ঠিক কর্মসংস্থান তৈরি করবে এই বিবেচনা করে বিশ্ববিদ্যালয় সবসময় হবে না, এটা একটা অংশ তার থাকবে, কিন্তু বিশ্ববিদ্যালয় সার্বিক জ্ঞান চর্চা করবে, এটা হচ্ছে তার প্রধান কাজ। জ্ঞান উৎপাদন করবে, বিতরণ করবে। এখন
আমাদের সাথে ভোকেশনাল পর্যায়ে ইন্ডাস্ট্রিগুলোর সম্পর্ক যত শক্তিশালী হবে, ততই আমাদের এই চাকরির বাজারটা তুলনামূলকভাবে আমাদের ছেলে মেয়েদের জন্য উন্মুক্ত হবে। সেই কাজটি আমরা সিস্টেম্যাটিকলি কিছুটা করার চেষ্টা করছি, এবং এখন আমাদের অনেক পথ বাকি। এখন আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের প্রায় 22 লক্ষ গ্র্যাজুয়েটস তৈরি হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তার থেকে আমরা চাকরির ব্যবস্থা করতে পারি খুব বড় জোর 2,500-এর মতো, 2.5 লক্ষের মতো। পার্থক্যটা হচ্ছে তাহলে 2.5 লক্ষ অনুপাতিক 22 লক্ষ, অনেক বড় একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি, আমরা এন্টারপ্রেনারশিপ ল্যাব তৈরি করেছি বেশ কয়েকটা বিভাগে। আমরা নিয়মিত অ্যালামনাইদের মাধ্যমে সমাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। সুতরাং ধীরে ধীরে কিছু অগ্রগতি হবে বলে আমরা আশা করি। স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের শিক্ষার মান নিয়ে প্রশ্ন ওঠে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উৎপাদিত সেরা শিক্ষার্থীরাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান। আমাদের শিক্ষকদের আমরা বাইরের বিশ্ববিদ্যালয়ে পাঠদানে নিযুক্ত থাকতে দেখি, আরও নানান কার্যক্রমে ব্যস্ত থাকতে দেখি তাদের আর্থিক অসচ্ছলতার কারণে। এতে করে আমাদের শিক্ষকদের শতভাগ সেবা থেকে আমরা বঞ্চিত হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমত অবস্থায় আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের শিক্ষকদের নিজ বিশ্ববিদ্যালয়ে শতভাগ মনোনিবেশে উদ্বুদ্ধকরণের জন্য বিশ্ববিদ্যালয় থেকেই কোনো উদ্যোগ গ্রহণের ব্যবস্থা করা হবে? এটিও বড় দাগে সত্যি যে আমাদের সত্যিকার অর্থেই একদম আন্তর্জাতিক মানের শিক্ষক এখনও আছেন, এটা সত্যি। এবং সেজন্যই কিন্তু আমরা এবারও কিউএস র্যাঙ্কিংয়ে তুলনামূলকভাবে ভালো করেছি। আমরা এটি আপনারা সবাই জানেন যে আমাদের বিশ্বসেরা বিজ্ঞানী এবং গবেষকদের তালিকায় যারা 2%-এর মধ্যে আছেন, তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম 10 জন আছেন, এবং আরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরোক্ষভাবে জড়িত আরও 11 জন আছেন। তার মানে সব মিলে 10 যোগ 11 প্রায় 21 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পর্কিত গবেষক আছেন, যারা বিশ্বের 2%-এর তালিকার ভেতর আছে। এটা আমাদের জন্য বিরাট একটি গর্বের বিষয়। কিন্তু তাদেরকে আমরা পুরোদস্তু শিক্ষক হিসেবে ব্যবহার করতে পারছি কি না, এটার প্রথম একটা কারণ তো যেটা আপনি বললেন যে আর্থিক সচ্ছলতা, মানুষ তো খেয়ে পরে মোটামুটি বাঁচতে হবে, সেটি অবশ্যই এটা দেশের জন্য, এটা আমরা সবাই জানি, এটা একটা বড় মাপের চ্যালেঞ্জ। আমরা যেটা এখন করছি সেটি হচ্ছে তাদেরকে স্বীকৃতি দেয়া। আমরা সিস্টেম্যাটিকলি গবেষকদেরকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি যে আপনি বিশ্ববিদ্যালয়ে জন্য সম্মান বয়ে এনেছেন, বিশ্ববিদ্যালয় আপনাকে অভিনন্দন জানাচ্ছে। প্রথম হচ্ছে স্বীকৃতি দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আমরা চেষ্টা করছি তাদেরকে কিছুটা আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা। তাদের ভালো লেখা যদি হয় তার জন্য কিছু প্রণোদনার ব্যবস্থা করা, তার লেখাটা ছাপানোর জন্য ব্যবস্থা করা, এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি। আরেকটা জিনিস আমরা এখন আলোচনার মধ্যে রেখেছি, যেটি উপস্থাপন করব, তারা যদি বাইরে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, সেটি যদি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে করেন, সেক্ষেত্রে তারা সেটিকে আমরা অ্যালাউ করবো, এবং সেখান থেকে তার যদি কিছু যে ইনকাম হবে বা যে আর্থিক তার কোনো রিসোর্স যখন মোবিলাইজ হবে, তার একটা অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবে। তাতে আমার সুবিধা হচ্ছে যে তিনি বাইরে কাজ করতে পারছেন আমার ভেতরের কাজে ক্ষতি না করে, আবার উনি বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু ইনকামের ব্যবস্থা করতে পারছেন। তাহলে দুদিকেই আমার, এবং তার মাধ্যমে সমাজের ওই বাইরের প্রতিষ্ঠানগুলোর সাথে আমার সম্পর্ক তৈরি হচ্ছে। তো এভাবে আমরা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার করার চেষ্টা করছি, আশা করি এটারও কিছুটা অগ্রগতি হবে। জি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ বহুদিনের। বহিরাগতের প্রবেশ নিয়ে বিধিনিষেধ সহ বিভিন্ন উদ্যোগ নিতে আমরা প্রশাসনকে দেখেছি ইতিমধ্যে। অনেকেই বলেন এই সমস্যার পুরোপুরি সমাধান আসলে বাস্তবতার খাতিরে সম্ভব নয়। তার পেছনের কারণগুলো কম বেশি আমরা সবাই জানি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে সিটি কর্পোরেশনের রাস্তা, তাই পূর্ণ এখতিয়ার আমাদের নেই সেটা নিয়ন্ত্রণ করার, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো জায়গার সংযোগস্থল, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। স্যার, এসব আমরা জানি, কিন্তু এই সমস্যাগুলো কি সমাধানযোগ্য নয়, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এগুলো সমাধানে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা কি গ্রহণ করা যেতে পারে, বা আপনারা কি ভাবছেন? প্রথমত হচ্ছে আমরা অন্তত স্বল্প মেয়াদে হলেও কাজগুলো চালিয়ে নিতে হবে, যে কথাটা আপনিও বলেছেন। আমি ইনফ্যাক্ট গতকালকেও আমাদের বিএনসিসি, রেঞ্জার সহ আমাদের প্রক্টোরাল টিম, আমরা টিএসসির মোড় থেকে একদম সুফিয়া কামাল হল পর্যন্ত পুরো জায়গাটা হেঁটে হেঁটে দেখেছি। আমরা নিয়মিত এখন ইন্সপেকশন করছি, তাতে কিছুটা সহনীয় পর্যায়ে এসছে। কিন্তু আমরা যেমন আমাদের যে কিছু ভাসমান দোকানপাট থাকে, সেটিও নিয়মিতভাবে আমরা চেষ্টা করছি যে এটাকে মনিটরিংয়ের মধ্যে রাখতে। আমাদের সমস্যাগুলো আমরা জানি, বারবার রিপিটও করতে চাচ্ছি না। আমাদের মারাত্মক লোকবল সংকট আছে, পুরো প্রক্রিয়াল টিমে মাত্র আমাদের 18 জন সদস্য। আমাদের বিভিন্ন, যে কথা আপনি বলেছেন যে
রাস্তা মালিক একজন, কাঠামোর মালিক আরেকজন, পুলিশের সাথে সমন্বয়ের একটা বিষয় আছে। পুলিশ যদিও আমাদেরকে সহযোগিতা করছেন, কিন্তু তাদেরও সীমাবদ্ধতা আছে লোকবলে। আমরা যেসব বহিরাগত নিয়ন্ত্রণের জন্য খুব শক্ত হতে পারছি না, কারণ এটা মনে রাখতে হবে যে আমাদের অনেক অ্যালামনাইও এখন ওই অর্থে আমাদের বাইরে থেকে এখানে আসেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সবার একটা মমতার জায়গা আছে, পুরো সমাজ আমাদের দিকে তাকিয়ে থাকে। তো আবার আমাদের ছাত্রদের নিরাপত্তার বিষয় আছে। আমরা এখন গতকালকেই যেটা আমরা চালু করেছি, সার্কুলার বাস চালু করেছি, তাতে হয়তো যদি সার্কুলার বাসটা ছাত্ররা নিয়মিত ব্যবহার করে, সম্পূর্ণ এটা আমরা ফ্রি করে দিয়েছি সার্ভিসটা। যদিও আমাদের এখন আর্থিক সামর্থ্য অত্যন্ত কম, তারপরে এটা করেছি। উদ্দেশ্যটা হচ্ছে যে যদি ছাত্ররা নিয়মিত এই ক্যাম্পাসের মধ্যে সার্কুলার বাস ব্যবহার করে, অটোমেটিক্যালি রিক্সার চাহিদা কমে আসবে। রিক্সার চাহিদা কমে আসলে তখন রিক্সাকে আমি অফিসিয়ালি বন্ধ করার চাইতে, চাহিদা কমে গেলে ধীরে ধীরে এটা কমে আসবে, এরকম কিছু আশা আছে। কিছু পদক্ষেপ আমরা ভলান্টিয়ারদের সাথেও নেওয়ার চেষ্টা করছি। আমরা নিয়মিতভাবে পুলিশের সাথে অলমোস্ট আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের কোনো না কোনো পর্যায়ে আনুষ্ঠানিক নিয়মিত যোগাযোগ হচ্ছে। সিটি কর্পোরেশনের সাথে আমরা টিএসসিকে সাজানোর জন্য একটা বড় পরিকল্পনা করেছি, অতএব উদ্যোগ নেওয়া হচ্ছে। এগুলো সমস্যার মাত্রা এত বেশি, বিশেষ করে এখন যেহেতু মেট্রো রেল হয়েছে, অনেক মানুষ মেট্রো রেল ব্যবহার করার কারণে প্রত্যেকবার 1000 থেকে 1200 মানুষ মেট্রো রেলের কারণে নতুন করে এখানে এসছে। প্রত্যেক 2 ঘন্টায় আমাকে 1200 মানুষ মোকাবেলা করতে হচ্ছে সাধারণ দিনেও, আর যেদিন বন্ধ থাকে সেটা আরও হতে বেড়ে যাচ্ছে। সুতরাং উদ্যোগগুলো আমরা নিয়ে যাচ্ছি, এবং আমরা যেটা বলছি যে আমরা আশা করতে পারি যে হয়তো কিছুটা ভালো ফলাফল আসবে। আপনি বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আপনি জানেন একটা বিশ্ববিদ্যালয় কেমন হয়। আপনি নিশ্চয়ই এও জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকেরই একটা অভিযোগ, যেটা ঠিক সেই অর্থে বিশ্ববিদ্যালয় নয়। স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক সেই অর্থে কবে প্রকৃতপক্ষে একটি বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারবে? এ কথাতে আমি সেন্টিমেন্ট হিসেবে আমি অবশ্যই আপনার প্রতি সম্মান জানাচ্ছি, কিন্তু এটি আসলে খুব বড় দাগে, এটি একদম যে ঠিক সেটি বলা মুশকিল। প্রথম কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও পড়াশোনাতে এবারও আমরা দেশের সেরা পর্যায়ে পৌঁছেছি। আমরা কমপ্লেসেন্ট হচ্ছি না, আমাদের আরও অনেক ভালো করতে হবে, সন্দেহ নেই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু সামাজিক দায়িত্ব পালন করতে হয় আমাদেরকে, তাতে কিছুটা আমাদের এই বৃহত্তর সামাজিক দায়িত্ব এবং আমাদের একাডেমিক দায়িত্ব দুটোর ভিতর সমন্বয় করার একটা বড় চ্যালেঞ্জ আমাদের থাকে। এবার যদি আমরা ছাত্র জনতা গণ অভ্যুত্থানের কথা বলি, তার সূতিকাগার কিন্তু আপনি, ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো সমাজকে এই বিশ্ববিদ্যালয়ে বদলে দিয়েছে বহুবার, একবার না। এটিও তো একটি বড় মাপের অবদান। সুতরাং আমাকে চিন্তা করতে হবে বৃহত্তর প্রেক্ষাপটটা, যে সামাজিক প্রতিষ্ঠিত, আমরা বলি সর্বজনতার বিশ্ববিদ্যালয়, সামাজিক প্রতিষ্ঠান হিসাবে আমরা অনেক বড় মাপের ভূমিকা পালন করতে হচ্ছে। পাশাপাশি এটিও সত্যি, কোনো সন্দেহ নেই যে এর কারণে আমাদের কোনো কোনো ক্ষেত্রে একাডেমিক অ্যাক্টিভিটি তুলনামূলকভাবে কম গুরুত্ব পাচ্ছে। সেদিকে আমরা বারবার চেষ্টা করছি দুটোর ভেতরকে সমন্বয় করতে। সব মিলিয়ে এখনও এটি বাংলাদেশের মানুষের প্রাণের প্রতিষ্ঠান। সব কিছু মিলিয়ে আমি মনে করি যে আমাদের উত্তরোত্তর মানুষের চাহিদাকে মাথায় রেখে উন্নয়নের চেষ্টা করতে হবে, নিজেকে আরও ঢেলে সাজানোর চেষ্টা করতে হবে। কিন্তু আমরা এখনও এই দেশের সবচাইতে কোভেটেড প্রতিষ্ঠান, সবচাইতে মমতার প্রতিষ্ঠানগুলোর একটি, সেটিও তো কম পাওয়া না। ধন্যবাদ স্যার, আপনি সকল প্রশ্নের উত্তর খুব সুন্দর প্রাঞ্জলভাবে দিয়েছেন। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন মাননীয় উপাচার্যের ভাবনা। দর্শক, আপনিও নিশ্চয়ই কখনো না কখনো ভেবেছেন যে আপনি যদি ভিসি হতেন তাহলে আপনি এই বিশ্ববিদ্যালয়কে কিভাবে সাজাতেন। নিশ্চয়ই ভেবেছেন আমাদের শিক্ষার্থীরাও। তাই আমরা এবার শুনবো তাদের ভাবনা, আমি যদি ভিসি হতাম। আপনারা প্লিজ প্রত্যেকে আপনাদের নাম এবং ডিপার্টমেন্ট বলে মাননীয় ভিসি স্যারের কাছে আপনাদের বক্তব্য উপস্থাপন করুন একে একে, এবং আপনাদের বক্তব্য উপস্থাপনের পর আমরা স্যারের কাছ থেকে মন্তব্য কিংবা মতামত শুনবো। সো প্লিজ। আমি বন্নি শিখা ঠাকুর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট থেকে। আমি যদি ভিসি হতাম তাহলে সবার প্রথমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি ধূমপান মুক্ত ক্যাম্পাসে পরিণত করতাম এবং ধূমপানের জন্য আলাদা একটি জোন তৈরি করতাম। এবং আমি রিসার্চের ক্ষেত্রে স্টুডেন্ট এবং টিচারদেরকে আরেকটু ফান্ডিং দেওয়ার চেষ্টা করতাম এবং ক্রেডিট ট্রান্সফারের একটা চেষ্টা করতাম। আর ফিতাযুক্ত আইডি কার্ড দেওয়ার চেষ্টা করতাম, যাতে হচ্ছে খুব সহজেই বোঝা যায় কে শিক্ষার্থী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হাসান পুলক, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি। আমি যদি ভিসি হতাম, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীদের নিরাপত্তা। আমাদের ক্যাম্পাসে বহিরাগতরা যেভাবে আনাগোনা করে, ভবঘুরে সহ বাইরের লোকেরা যেভাবে ফ্রি অ্যাক্সেস পায়, তাদেরকে প্রতিরোধে আমার যত সম্ভব
যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করতাম এবং শুধুমাত্র উদ্যোগ গ্রহণ করছি বলেই ক্ষান্ত থাকতাম না, আমি সব সমস্যার সমাধান করে দেখিয়ে দিতাম। আমি আমি সাদিকা খান সারা, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে। আমাদের ক্যাম্পাসে অনেক পার্সন উইথ ডিসেবিলিটিস আছে, প্রত্যেক বিভাগেই আছে। আর আমাদের ক্যাম্পাসটা সেই অর্থে ডিসেবল ফ্রেন্ডলি বলা চলে না। প্রথমত আমাদের রেজিস্টার বিল্ডিং, আমাদের ভর্তির ক্ষেত্রে প্রত্যেক বেলাতেই রেজিস্টার বিল্ডিংয়ে যাওয়া বাধ্যতামূলক, কিন্তু রেজিস্টার বিল্ডিং একদমই ডিসেবল ফ্রেন্ডলি না। দোতলায় তো কোনো র্যাম্প নেই, কিচ্ছু নেই। তো রেজিস্টার বিল্ডিংয়ের বাধাটা প্রাথমিক। এরপরে হচ্ছে হলে, ছেলেদের হলগুলোতে কিছু কিছু ব্যবস্থা দেওয়া হয়েছে ডিসেবল ফ্রেন্ডলি করার জন্য, কিন্তু মেয়েদের হলগুলোতে রোকেয়া হল ছাড়া আর অন্য কোনো হলেই সেরকম অর্থে ব্যবস্থা নেই। তো আমি যদি ভিসি হতাম তাহলে পার্সন উইথ ডিসেবিলিটিস যারা আছে তাদের কথা মাথায় রেখেই এই ক্যাম্পাসটাকে ডিসেবল ফ্রেন্ডলি করার চেষ্টা করতাম। আসসালামু আলাইকুম, আমি ইশরাত তাসনিম, টেলিভিশন চলচ্চিত্র ফটোগ্রাফি বিভাগ। বর্তমানে ডিজিটাল প্রযুক্তির যুগ। তো ডিজিটাল প্রযুক্তিতে এসেও আমরা যেটা দেখছি যে রেজিস্টার বিল্ডিংয়ের যত কার্যক্রম, যেমন ভর্তি হওয়া থেকে শুরু করে ট্রান্সক্রিপ্ট উত্তোলন বা নাম সংশোধন, যে কোনো কাজেই আমরা দেখি যে এখনও পর্যন্ত সেই পুরনো জিনিস খসখসে কাগজের পদ্ধতিতে আমাদের কাজগুলো হয়। তো এই কাজগুলো যদি আমাদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমরা যদি করতে পারতাম তাহলে আমার মনে হয় সবার জন্য এটা ভালো হতো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সাজিদুর রহমান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে পড়ছি। আমি যদি ভিসি হতাম তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ব্যাপারে আরেকটু স্বচ্ছতা করতাম, পাশাপাশি তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতাম। আর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়কে গ্রিন ক্যাম্পাসে তৈরি করার জন্য কাজ করতাম, যেটা স্যার আপনি অলরেডি শুরু করেছেন। পাশাপাশি এর মধ্যে স্যার গ্রিন এনার্জির ব্যবস্থা করা, বৃক্ষরোপণ এবং স্যার গ্রিন ভবন তৈরি করার ব্যবস্থা করতাম স্যার। স্যার আমার নাম আল আহাদ চৌধুরী, স্যার ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। স্যার আমি যদি ঢাকা ইউনিভার্সিটির ভিসি হতাম তাহলে স্যার আমি ঢাকা ইউনিভার্সিটিকে স্যার শিক্ষার্থী বান্ধব করতাম সবসময়। স্যার ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রকল্প নেওয়ার আগে চিন্তা করতাম যে শিক্ষার্থীদের জন্য কতটুকু ফলপ্রসূ হবে। আমি স্যার শতবার্ষিক মনুমেন্ট স্থাপন করব, তারপর ঢাকা ইউনিভার্সিটির ভিতরে মেট্রো রেল দিব। মেট্রো স্টেশন দেওয়ার আগে আমি এটা চিন্তা করব যে এটা শিক্ষার্থীদের জন্য কতটুকু ফলপ্রসূ হবে। স্যার শতবার্ষিক মনুমেন্ট এবং স্যার টিএসসিতে মেট্রো রেল দেওয়ার পূর্বে স্যার ঢাকা ইউনিভার্সিটিতে যত সংখ্যক বহিরাগত প্রবেশ করত, এটা দেওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটিতে বহিরাগত প্রবেশ অনেক বেড়েছে। দিনের পর দিন আমরা কখনোই চিন্তা করি নাই বা আমাদের পূর্ববর্তী প্রশাসন চিন্তা করে নাই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থী বান্ধব হবে। স্যার আমরা সবসময় চিন্তা করেছি এটা একটা সর্বজনতার বিশ্ববিদ্যালয়, এটা জনসাধারণের বিশ্ববিদ্যালয়। আমরা বাহিরের মানুষের প্রায়োরিটিকেই সবসময় স্যার বেশি সম্মান দিয়েছি স্যার, যে কারণে বহিরাগত প্রবেশ বৃদ্ধি পেয়েছে। স্যার এটাকে স্যার আমি যদি ভিসি হতাম স্যার এটা করার চেষ্টা করতাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমি রাহাত বিন মিজান, আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তো স্যার আমরা যেহেতু প্রথম বর্ষে ভর্তি হই, আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই আসে, এখানে সুযোগ পায়, পড়ার সুযোগ পায়। তো এক্ষেত্রে প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে আমরা অনেকেই আর্থিক সমস্যায় থাকি। এখানে প্রথম এসে আমাদের কোপ উইথ মেনে নেওয়া আমাদের সমস্যা হয়। তো আমাদের ক্ষেত্রে এক্ষেত্রে যদি উপবৃত্তির ব্যবস্থা করা হতো তাহলে আমাদের মনে হয় ভালো হতো। এবং প্রথম বর্ষের শিক্ষার্থী এরা প্রথমেই আমরা বুঝতে পারি না কি করতে হবে, কোথায় যেতে হবে। প্রথম বর্ষের শিক্ষার্থীর জন্য যদি কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়, বিশেষভাবে একটু নজর দেওয়া হয়, তাহলে আমার মনে হয় ভালো হতো এবং আমি ভিসি হলে আমি এদিকে মনোযোগ বেশি দিতাম। আসসালামু আলাইকুম স্যার, আমি ফারহানা তাসনিম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। স্যার আমি একজন আবাসিক শিক্ষার্থী হিসাবে বলছি। স্যার আমাদের তো আপনি জানেন যে আমাদের আবাসিক সংকট কতটা বেশি। আমি যদি ভিসি হতাম তাহলে আমি হলের এই সমস্যাগুলো সমাধান করার আরও বেশি চাপ দিতাম, বিশেষ করে মেয়েদের হলে, এবং এটা নিশ্চিত করার চেষ্টা করতাম যেন সকল স্টুডেন্ট অন্তত একটা সিঙ্গেল বেড এবং সিঙ্গেল টেবিল পায়, যাতে আমাদের লেখাপড়া এবং অন্তত রাতের ঘুমটা আমাদের নিশ্চিত হয়। আরেকটা স্যার আমি মনোযোগ দিতাম যে আমাদের যে হলগুলো আমাদের ক্যাম্পাসে মূল ক্যাম্পাসের বাইরে, সেখানে যেন আমাদের নিরাপত্তা থাকে, যেরকম কোনো পাগল টোকাই এ ধরনের মানুষের আনাগোনা যেন নিয়ন্ত্রণে থাকে, আমি এই বিষয়টায় নজর দিতাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমি জান্নাতুল ফেরদৌস রাইসা, টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ থেকে বলছি। আমি যদি ভিসি হতাম তবে আমার ইউনিভার্সিটির যে সকল শিক্ষার্থী আছে, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থী মেয়েদের, তাদের হলে আসা যাওয়া এবং হলের খাবার খাওয়া ব্যাপারটি আরও বেশি অ্যাক্সেসিবল করতাম।
আসসালামু আলাইকুম স্যার, আমি ওমর শাফির আফসান, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হতাম, আমি একটা ক্লিয়ার ডিসিশন নিতাম আমার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা। আমি এই ডিসিশন নিতাম যে আমার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে ছাত্ররা। আমি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য কাজ করতাম। এজন্য ২৮ বছর পর ২০১৯ সালে যেরকম ডাকসু নির্বাচন হয়েছিল, আমি আবার ডাকসু নির্বাচনটাকে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতাম এবং এটার রেগুলেটরি মেনটেন করতাম। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ছাত্রদের প্রতিনিধিত্ব একসাথে যখন কাজ করবে, তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসক যারা আছে সবার জন্য কাজ করা সুবিধাজনক। স্যার, শিক্ষার্থীদের ভাবনাগুলোর সাথে আপনার ভাবনা ঠিক কতটুকু সম্পূরক, কতটুকু বিপ্রতীপ? প্রথমত হচ্ছে এই ভাবনাগুলো অত্যন্ত আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আমি অত্যন্ত সম্মান জানাচ্ছি যে আপনারা চিন্তা করে আমাদেরকে কথাগুলো বলেছেন। আমি বেশিরভাগগুলো নোট নিয়েছি এবং এর যদি আমি 20% 30% যদ্দূরই পারি আমি যদি এটা করতে পারি, আমি অত্যন্ত খুশি হব। কিছু ব্যাপারের সাথে আমরা আসলে অলরেডি পদক্ষেপ নিয়েছি এবং হচ্ছে, এবং কিছু ব্যাপার আমাদের এই মুহূর্তে আমাদের বিবেচনাতে এটি চট করে আমরা করতে পারবো না, আরও অনেকগুলো ফ্যাক্টরের কারণে। কিন্তু প্রতিটি মতামতের একটা ইন্ট্রেন্সিক ভ্যালু আছে, আমি সেটাকে অত্যন্ত সম্মান করছি এবং আমি যেটা বললাম যে এটাকে আমি অগ্রাধিকারের ভিত্তিতে যদ্দূর করতে পারি। তো দু একটা পয়েন্ট একটু শুধু বলি। উপবৃত্তির ব্যাপারটা আমাদের বেশ কিছু অগ্রগতি হয়েছে। এই প্রকল্পটা যদি আমাদের হয় এবং হওয়ার সম্ভাবনা এখন আমরা বলি অ্যাবাউট 70% হয়েছে। সরকারি প্রকল্পগুলি পাশ হতে সময় লাগে। তো এডিবির এই প্রকল্পটা পাশ হয়ে আসতে উপবৃত্তির ব্যবস্থা করা যাবে। অন্তত প্রাথমিকভাবে আমরা অন্তত 2,500 থেকে 3,000 ছাত্রের জন্য ব্যবস্থা করতে পারবো। তো সেটা একটি বড় মাপের বিষয় হলো। নিরাপত্তার বিষয়টা আমরা অনেকবারই আলোচনা করেছি, কিছু পদক্ষেপ নিয়েছি, কিছু ফল পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন সেটি। এবং এটিও সত্যি কথা যে আমরা যে পরিমাণ আমাদের ছাত্রদের সাথে নিয়মিত যোগাযোগ থাকার কথা ছিল, কথা বলার বিষয় ছিল, বিশেষ করে এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মেট্রো রেল স্টেশন কোথাও হবে ইত্যাদি, অতটুক আমার ধারণা আমরা করতে পারিনি, এটা সত্যি। এখন আমরা নিয়মিতভাবে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা ছাত্রদের সাথে বিভিন্ন সংগঠন যারা কাজ করে তাদের সাথে কথা বলছি। এটা নিশ্চয়ই আপনারা জানেন যে আমার এখন দরজা সম্পূর্ণ খোলা থাকে, যে কোনো কেউ এসে কথা বলতে পারে। চেষ্টা করি যদ্দূর পারি। সবসময় যে আমি একদম নিয়মিতভাবে সব কথা শুনতে পাচ্ছি তা না, কিন্তু আমি কথা শুনতে চাই এবং সেটা আই মেনটেন ওপেন ডোর পলিসি, এজ ইউ নো নাও। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা একটা রিভিউ কমিটি করে দিয়েছি এবং জাতীয় নীতিমালাগুলো ঠিক করা অত্যন্ত মূল্যবান পরামর্শ। শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য IQC একটা বিশেষ ব্যবস্থা অলরেডি শুরু করেছে। একটা ব্যাচের ট্রেনিং আগামী জানুয়ারির, আমি ঠিক এক্সাক্ট ডেটটা মনে করতে পারছি না এখন, জানুয়ারিতেই প্রথম ব্যাচ শুরু হবে। এগুলো অত্যন্ত মূল্যবান পরামর্শ। গ্রিন ক্যাম্পাসের সামান্য কিছু পদক্ষেপ আমরা নিয়েছি, আরও অনেক নেওয়ার সুযোগ আছে, সেটি শুরু করেছি। হলের ক্ষেত্রে যেটি আমরা বলেছি, এটা আমি খুবই বিবেচনা করতে চাই যে অনাবাসিকরাও যেন অন্তত দুপুরবেলা খাওয়াটা যেন খেতে পারে, সেরকম কিছু ব্যবস্থা করা যায় কিনা সেটা চেষ্টা করা। বিশেষ করে মেয়েদের হলগুলোর জন্য আপনি জানেন যে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি এবং আমি এটা নিয়ে আশাবাদী যে অন্তত একটা হল আমরা হয়তো আগামী বছরেই শুরু করে দিতে পারবো। ডাকসুর ব্যাপারটা নিয়ে আমি পুরোপুরি আগ্রহী। একটা আলাদা কমিটি করে দেওয়া হয়েছে। এটা নিশ্চয়ই জানেন যে দেশ বরণ্য কিছু ভারী মানুষকে আমরা এক জায়গায় করেছি, তারা আমাদেরকে পরামর্শ দেবেন যে কীভাবে আমরা এটা করতে চাই। আমি দ্রুততম সময়ে ডাকসু নির্বাচন দিতে চাই এবং ছাত্রদের সাথে যোগাযোগটা আমি ডাকসুর মাধ্যমে এবং ডাকসুর বাইরে দুটো পর্যায়ে রাখতে চাই। ছাত্রদের সাথে এই সম্পর্কটাই আমাদের মূল ভিত্তি এবং আমরা যারা খুব সহজভাবে যদি বলি, যেহেতু আমরা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আসিনি, আমরা চেষ্টা করব ছাত্ররাই আমাদের মূল শক্তির ভিত্তি হোক এবং সেটি আমি খুব আন্তরিকভাবে বিশ্বাস করি যে এটি আমরা এখনও করছি। এবং ডাকসু নির্বাচনটা আমরা যদি এই কমিটির মাধ্যমে ওরা আমাকে বলে দিবে ডাকসু নির্বাচনের ভিত্তিটা এবং রূপ প্রকৃতি কেমন হবে পুরো রাজনৈতিক ব্যবস্থা, এবং সেটিকে আমরা যত দ্রুত সম্ভব কার্যকর করতে চাই। এতটুকু আমার বলার ছিল। আমি প্রত্যেকটা মতামতকে সম্মান করি এবং আমি চেষ্টা করব যে আমার তরফ থেকে এগুলোর অন্তত আমার পক্ষে যদ্দূ করা সম্ভব চেষ্টা করে দেখা। ধন্যবাদ স্যার। তো ধন্যবাদ আপনাকে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করবার আগে আমাদের ডিউ টিভির দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? ডিউ টিভির যাত্রা দর্শকদের
অ্যাকসেপ্টেন্স এবং তাদের সহযোগিতার উপরই নির্ভর করবে। এটি একটি আমাদের ছাত্রছাত্রীদের একটি পরীক্ষামূলক উদ্যোগ, যেটা আমি আগেও বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বজনতার বিশ্ববিদ্যালয়। দর্শকদের সহযোগিতা, সমাজের সহযোগিতা আমাদের সবসময়ই দরকার। আমরা আশা করি যে আপনারা আমাদের এই টিভি এবং এই চ্যানেলটিকে সহযোগিতা করবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমরা দুজনে মিলেই আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে চাই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শুরু করেছিলাম পৃথিবীর কঠিনতম কাজ সম্পর্কে আমার ভাবনা দিয়ে। শেষ করতে চাই আমার ভিন্ন আরেকটি ভাবনা দিয়ে, সেটা হলো পৃথিবীর কোনো কাজই আসলে কঠিন নয় যদি সেখানে সবার পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয় উপস্থিত থাকে। এই সবার মধ্যে আছেন আপনি, আছি আমি, আছে দেশের প্রত্যেক নাগরিক, সর্বোপরি রাষ্ট্র এবং রাষ্ট্র ব্যবস্থা। আশা রাখি একদিন এই সবার মধ্যে পারস্পরিক সমন্বয় এবং সহযোগিতা সাধিত হবে এবং কঠিন কাজটি সহজ হবে। এই আশা ব্যক্ত রেখেই আমি বিদায় নিচ্ছি। শুভ সেন, সবাই ভালো থাকবেন।